এক সপ্তাহের মধ্যে দুজন সাংসদ গ্রেফতার এবং একজনের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের লোকসভার নেতা। রাজনৈতিকভাবে যদি দেখা যায়, কার লাভ কার ক্ষতি, দেখুন। তাপস পালের পর রোজভ্যালি কাণ্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের হেভিওয়েট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এতে রাজনীতির ময়দানে কার ক্ষতি কার লাভ? পর্যবেক্ষকদের একাংশের মতে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে আরো জোরালোভাবে সরব হওয়ার সুযোগ পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীবাবু সবাইকে ভয় দেখিয়ে রেখেছেন, আপনার কত সিবিআই আছে আমি দেখছি। স্যার, ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের সবাইকে গ্রেফতার করুন, করে দেখছি আপনি কি করতে পারেন। পাশাপাশি মমতার দাবি বেআইনি অর্থলগ্নি সংস্থা তাদের সময় তৈরি হয়নি। এই করেই তো চিটফান্ড তৈরি করেছিলেন সিপিএম এর বন্ধুরা। তৃণমূল কংগ্রেস চিটফান্ড করেনি, আলবাত জানিয়ে দাঁড়িয়ে বলছি, আমার বুকের পাটা আছে। তাই তৈরি হয়েছিল কবে? 1980 সাল থেকে। কে ছিল মুখ্যমন্ত্রী? জ্যোতিবাবু। বিজেপি অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই স্লোগানেই অনড় রয়েছে মোদী সরকার। যে দুর্নীতি করবে তার রেহাই নেই। बेबुनियाद आरोप लगा के अपने गुनाह को कवर करने की कोशिश करे तो उसका जवाब वही दे पाएंगे। हमने कोई किसी भी इन्वेस्टिगेटिव प्रोसेस में कभी इंटरफेयर नहीं किया है और जिसने गलत काम किया है उसको भुगतान करना पड़ेगा। তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় পরপর তৃণমূলের দুই সাংসদ রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়ায় নতুন করে অস্ত্র পেয়ে গিয়েছে সিপিএম। তাদের দাবি, তৃণমূলের নেতারা যে বেআইনি আর্থিক কাণ্ডে জড়িত তা ফের একবার সামনে চলে এলো। পাশাপাশি বামেদের এটাও প্রশ্ন, এই সবই আসলে লোক দেখানো নয় তো? তা না হলে যখনই মোদী মমতা কাছাকাছি তখন সিবিআই নিষ্ক্রিয়, আর যখনই দুই শিবিরের সংঘাত তখনই তারা সক্রিয় কেন? নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভীষণ গভীর একটা আঘাত আছে, এই সারদার এবং নারদা, এদের 1.5 বছর ধরে সিবিআই এনকোয়ারি থেমে থাকাটা এটা প্রমাণ করে। এক, 2 নম্বর হচ্ছে বিশেষ ক্ষেত্রে ওই নিচুতলার কয়েকজন লোককে ধরে কাউকে শিক্ষা দেওয়া, এটা একটা বোগাস। আমি বলছি কেসটার বিচারক। পাশাপাশি বামেদের প্রশ্ন, চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা এখনো কেন ফেরত দেওয়া হলো না? তবে এরই মধ্যে উভয় সংকটে পড়েছে কংগ্রেস। একটা সময় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছেন অধীর চৌধুরী, আব্দুল মান্নানরা, কিন্তু নোট ইস্যুতে মোদী সরকারকে বিদ্ধে এখন দিল্লিতে আবার রাহুল, সুদীপরা পাশাপাশি। এই পরিস্থিতিতে কংগ্রেস রোজভ্যালি ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালে তাদের প্রদেশ নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে। আবার সুদীপের পাশে না দাঁড়ালে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ও সোনিয়া রাহুলের পাশে দাঁড়াবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে মমতার পাশেই দাঁড়িয়েছে 10 জনপদ। जब से ममता बनर्जी जी ने श्री राहुल गांधी जी के साथ एक साझा प्रेस वार्ता की है, तभी से मोदी जी का गुस्सा और बदले की आग किसी न किसी को कोप भाजन बनाए है। क्या मोदी जी ने बाबुल सुप्रियो जी को गिरफ्तार किया? क्या सीबीआई ने उनको एक बार भी जांच के लिए बुलाया? সূত্রের খবর, দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনও করেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। এবিপি আনন্দ। আমজাদা, আহমেদ প্যাটেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। এর আগে চপার কেলেঙ্কারি হোক, ন্যাশনাল হেরাল্ডের ক্ষেত্রে হোক, একদম ওয়েলে নেবে সংসদের ভেতরে এবং বাইরে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন সমস্ত তৃণমূলের সাংসদরা। এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর কংগ্রেস কি পাশে দাঁড়াবে? না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে অভিযোগ যা কিছু আছে সেটা প্রমাণিত। কিন্তু একটা প্রশ্নের জবাব তো এখনো পর্যন্ত না। কংগ্রেস কি মনে করে প্রতিহিংসামূলক তদন্ত চলছে নাকি ফেয়ার ইনভেস্টিগেশন? কোনটা? কংগ্রেসের পাল্লা ভারী। 1.5 বছর ধরে চুপ করে ঘুমাতে থাকলো সিবিআই। আজকে হঠাৎ করে এত তৎপরতা যখন দেখালো, এই তৎপরতা দেখানোর পিছনে তো এটা একটা স্বাভাবিক কোশ্চেন, স্বাভাবিক প্রশ্ন এটা আসবে। এবং অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে, মমতা ব্যানার্জি নোটবন্দির বিরুদ্ধে বলছে, রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিলে আন্দোলন করছে পার্লামেন্টের ভেতরে। সুতরাং এই দুটো পাশাপাশি রেখে যে কোনো যুক্তিবাদী মানুষের কাছে এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারে। কিন্তু একটা কথা জয়প্রকাশ যেটা বলেছে, টাকা চুরি করলেই চোর, অবশ্য সেটা ব্যাপমের যদি মুখ্যমন্ত্রীর কি বলে স্ত্রী সহধর্মিনী যদি করেন সে চোর না, কিংবা প্রাক্তন কোনো মন্ত্রীর কন্যা পঙ্কজা মুন্ডে যদি করে সে চোর না, তাই না? এরকম চোর নয় অনেককে পাওয়া যাবে।
জিজ্ঞাসা করছি এদের বিরুদ্ধে করছে না কেন? না, এটা তো খুব ভালো যুক্তি। এই অভিযোগগুলো, কংগ্রেসের এই যুক্তিটা আমি খুব পছন্দ করছি আমজাদদার, যে যদি পৃথিবীর সব চোরকে একসঙ্গে না ধরা যায় তাহলে কোনো চোরকেই ধরা হবে না। এইরকম অদ্ভুত যুক্তি একমাত্র কংগ্রেসই দিতে পারে। আর বেশি বেশি ধরা, এই যে জায়গাটা চোরেদের রং দেখে ধরা না, ঘটনাটা হচ্ছে, আবার বলছি, সিবিআই এখানে কিন্তু এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার অলরেডি আরেকবার সুপ্রিম কোর্টে গিয়েছিল, যে বেছে বেছে সেইটাতে বেছে বেছে তারা বলতে চেয়েছিল যে আমাদের তৃণমূলকে শুধু গ্রেপ্তার করা হচ্ছে। আপনার মনে আছে রায়ের পরে যখন সিবিআই এনকোয়ারি করার আদেশের পরে আরেকবার গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার, যে আমাদের দলের লোককেই গ্রেপ্তার করা হচ্ছে বলে তারা সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্ট সব দেখে বলেছে না, কোথায় না, তো সিবিআই এর কাজ করছে। এবং মনে করুন যখন সিবিআই শুরু করে তখন ছিল ইউপিএ গভর্নমেন্ট, আজকে এসছে আমি সব কিন্তু এদের গুলিয়ে গেছে, বসুন্ধরা রাজে গুলিয়ে গেছে, যাতে সিবিআই না এদের গুলিয়ে গেছে। বসুন্ধরা রাজে কোন দল করে? আজ বিজেপি করে তো। বিশ্বাস করি না। আমি দ্রুত একবার আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে গৌতম কুন্ডু, যার রোজ ভ্যালি সাম্রাজ্য নিয়ে এই এত আলোচনা, এত গ্রেফতারি, এত রাজনৈতিক আন্দোলন, সামান্য একজন গ্যারেজ কর্মী থেকে কিভাবে কোটি 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 টাকার সম্পত্তির মালিক হলো দেখুন। রোজভ্যালি কাণ্ডে 4 দিনের মধ্যে গ্রেফতার 2 তৃণমূল সাংসদ, তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রে দাবি এই দুজনেই রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুকে ব্যবসা ছড়াতে সাহায্য করেন, আর সেই সুবাদেই সামান্য গ্যারেজের কর্মী থেকে প্রায় 15,000 কোটি টাকার মালিক হয়ে ওঠেন গৌতম কুন্ডু। সূত্রের খবর, রোজভ্যালির উৎপত্তি ত্রিপুরায়। গৌতম কুন্ডুর দাদা প্রয়াত কাজল কুন্ডুর হাত ধরে কলকাতায় রোজভ্যালির প্রথম অফিস দমদমের যশোর রোডে 1997 সালে। গৌতম কুন্ডুর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, আজকের রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডু সেই সময় একটি গ্যারেজের কর্মী ছিলেন, সেই সঙ্গে বিভিন্ন লগ্নি সংস্থার এজেন্ট হিসেবেও কাজ করতেন তিনি। এরই মাঝে সিকিম বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় গৌতম কুন্ডুর দাদা কাজল কুন্ডুর। দাদার মৃত্যুর পর রোজভ্যালির কর্ণধার হন গৌতম কুন্ডু। সূত্রের দাবি, একদা কাজল কুন্ডুর ডানহাত বলে পরিচিত শিবময় দত্তর সঙ্গে মিলে সরাসরি টাকা তোলার ব্যবসা শুরু করেন গৌতম। এরপরে 2003 থেকে 2006 সালের মধ্যে রকেট গতিতে উত্থান হয় রোজভ্যালির এবং সেই সঙ্গে গৌতম কুন্ডুরও। হলিডে প্যাকেজের ব্যবসা শুরু করেন তিনি। বিভিন্ন জায়গায় একাধিক হোটেল রিসর্ট কেনে গৌতম কুন্ডুর সংস্থা, সেই সঙ্গে রিয়েল এস্টেট, সংবাদপত্র, টিভি চ্যানেল। স্ত্রীর ইচ্ছে শুরু করেন একাধিক বাংলা ছবির প্রযোজনাও। এই সময় গৌতম কুন্ডুর বিলাসবহুল জীবনযাপন এমন জায়গায় পৌঁছেছিল যা দেখে চমকে উঠতেন শহরের অনেক বিত্তশালীও। চোখে স্টাইলিশ চশমা, হাতে দামি ঘড়ি, দামি পোশাক। রোজভ্যালি কর্ণধারের গাড়ির সম্ভার দেখে চোখ কপালে উঠত অনেক নামজাদা ধনী ব্যক্তির। গৌতম কুন্ডুর গাড়ির সালে ছিল চোখ ধাঁধানো রোলস রয়েস, যে মডেল নাকি গোটা পূর্বাঞ্চলে কারো নেই। এখানেই শেষ নয়, তার আরও এমন একাধিক গাড়ি ছিল যা দেখলে অনেকেরই মাথা ঘুরে যেতে পারে। ছবির প্রযোজনার সুবাদে সিনেমা জগতেও ছিল তার অবাধ বিচরণ। বিলাসবহুল পার্টি থেকে খেলার মাঠ, কর্পোরেট বক্সে তিনি ছিলেন মধ্যমণি। শেষ রক্ষা অবশ্য হয়নি। বারবার চাওয়া সত্ত্বেও নথি এবং তথ্য না দেওয়ায় গত বছরের 25শে মার্চ গৌতম কুন্ডুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার তাকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। এবিপি আনন্দ। তাপস পাল হন কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এহেন গৌতম কুন্ডুর সাক্ষ্যই কিন্তু সিবিআইয়ের হাতে মূল অস্ত্র। অনেকে বলছেন কোর্টে কিভাবে ধোপে টেকে এই অস্ত্র এবং গৌতম কুন্ডুর অভিযোগ, সেটা অবশ্যই দেখার। দেখুন। প্রথমে তাপস পাল, তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের 2 সাংসদ। সূত্রের দাবি, রোজভ্যালি কাণ্ডে দুজনের যোগ নিয়ে গোয়েন্দাদের কাছে এত তথ্য ছিল যে জেরার মুখে অস্বীকার করার কোনো জায়গাই ছিল না। তবে অনেকেই জানতে চাইছেন সিবিআই এত খুঁটিনাটি তথ্য পেল কোথা থেকে। গোয়েন্দা সূত্রের দাবি, খবর মিলেছে ঘোড়ার মুখ থেকে, অর্থাৎ একেবারে রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর থেকে। সূত্রের খবর, গ্রেফতারির পর একটা সময় গৌতম কুন্ডু বুঝে যান যে যারা তাকে একটা সময় নিরাপত্তা দেবে বলেছিলেন তারা আদতেই সেটা দিতে পারবেন না, আর তারপরে তিনি গড়গড় করে সব তথ্য উগরে দেন। রোজভ্যালি কাণ্ডে কার কি ভূমিকা, কারা প্রভাব খাটিয়ে রোজভ্যালি থেকে সুযোগ সুবিধা পেয়েছেন, রোজভ্যালিকে কারা সাহায্য করেছেন, সবই গোয়েন্দাদের দাবি এই তথ্যের ভিত্তিতে তারা ঘুটে সাজিয়েছেন। তারপর পৌঁছেছেন তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। সিবিআই সূত্র দাবি, ডিরেক্টর হিসেবে তাপস পাল কি কি সুবিধা পেয়েছেন, তার স্ত্রী ও মেয়ে কি সুবিধা পেয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি কি সুবিধা দেওয়া হয়েছে, এসবই জানিয়েছেন খোদ রোজভ্যালি কর্ণধারী। সিবিআই সূত্র আরো দাবি, গৌতম কুন্ডুর বয়ানের উপর ভিত্তি করে এক মন্ত্রী, একটি পুরসভার চেয়ারম্যান,
এক মন্ত্রীর আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। অনেকে অবশ্য প্রশ্ন তুলছেন, শুধু গৌতম কুণ্ডুর বয়ানের ভিত্তিতে কি এই মামলা সাজানো যাবে? সিবিআই সূত্র দাবি তাদের হাতে প্রত্যেকের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে, আরো নথি জোগাড়ের কাজ চলছে। এই প্রেক্ষিতে তাপস সুদীপের পর রোজভ্যালি মামলায় সিবিআই স্ক্যানারে আর কারা কারা উঠে আসে সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। জাত স্পেসিফিক্যালি যদি আমি রোজভ্যালির ক্ষেত্রে আসি, এই রোজভ্যালির উত্থান এবং জন্ম উত্থান এবং একেবারে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো, তুঙ্গ বিন্দুতে সব থেকে বেশি কোটি টাকা টার্ন ওভার যখন, সেটা কিন্তু বাম আমলে, এবং এই আমলেও তাদের অগ্রগতি অব্যাহত। কোথাও কি গৌতম কুণ্ডুর মতো মানুষরা কার্যত প্রশাসনকে হাতের মুঠোয় রাখতে এবং ক্ষমতাশালীদের হাতের মুঠোয় রাখেন? যোগাযোগ যে ছিল এবং সেটা সব দলের রাজনীতিবিদদের সঙ্গে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মানে একটা কোম্পানি যার মার্কেট থেকে বাজারে লোকের থেকে টাকা তোলার অধিকার নেই, সেই ব্যবসাটা করছে একদম দশকের পর দশক, এবং এই ব্যবসাটা সে বহু বছর ধরে করছে। ন্যাচারালি তাকে কোথাও না কোথাও কাউকে না কাউকে বা বহু মানুষকে একসাথে রাখতে হবে যাতে তার এই ব্যবসাটা চলতে পারে। এবং সুপ্রিম কোর্টও যেটা উনি বলছিলেন যে ঠিকই তো, সেবি, আরবিআই, রেগুলেটরি অথরিটি, তারা কেন? আমার মনে আছে মাননীয় বিচারপতি টিএস ঠাকুর একদম সিবি এবং আরবিআই কে দাঁড় করিয়ে এজলাসে জিজ্ঞেস করেছিলেন আপনারা কি ঘুমোচ্ছিলেন, কোট আন কোট। এবং এবং আমাদের এই দিকে মানে বিশেষ করে এই ইস্টার্ন ইন্ডিয়াতে এই যে মানি মার্কেট এবং এই ধরনের কোম্পানি তো বহু, এবং এই কোম্পানিগুলো বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা সব জায়গাতেই আছে। কোথাও এদের প্রশাসনিকভাবে কোথাও থেকে কোনো সাহায্য বা কেউ এদের সঙ্গে না থাকলে এত বড় ব্যবসা তো বিস্তার করা যায় না। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে সিবিআই যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে সিবিআই দাবি করছে যে তারাও এই প্রশাসনিকভাবে যারা সাহায্য করেছে তাদের মধ্যে অন্যতম। তার মানে এরাই সব না, এর সঙ্গে আরো মানুষ জড়িত থাকতে পারেন। আর একটা জাস্ট আমি ওদের সবার কথা শুনছিলাম, আমার মনে পড়ে গেল যে মদন মিত্রও খুব প্রভাবশালী নেতা পশ্চিমবঙ্গে ছিলেন, কিন্তু মদন মিত্র যখন সারদার জন্য অ্যারেস্ট হয়েছিলেন তখন কিন্তু এইরকম একটা রিয়াকশন আমরা দেখিনি। তার কারণ সারদা ঘটেছে, সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই তদন্ত করেছে, এবং তখন তদন্ত মানে আমার মনে আছে যে তখন ঘন ঘন তদন্তর আপডেট আসছে এবং রাজ্যের এক মন্ত্রী অ্যারেস্টেড হলেন। আজকে ঘটনাটা একটু অন্যরকম। ওই কেস থেকে আরম্ভ করে নারদা এবং বিভিন্ন কেস 2014 থেকে 16 অবধি আমরা কোনো খবর পাইনি, সংবাদপত্রে পড়িনি। হঠাৎ করে আজকে, এবং তৃণমূলের যদি মনে হয় যে এটা প্রতিহিংসার রাজনীতি, মনে হওয়ার কারণটা হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছাকাছি গেছেন, বিরোধী দলের একটা কেন্দ্রে আসার চেষ্টা করছেন, এবং সেই সময় দাঁড়িয়ে ওনার দুজন বড় নেতাকে অ্যারেস্ট করা হলো, এবং তার রিয়াকশনটা কিন্তু আজকে একটু অন্যরকম দেখলাম, আজকে অনেক বেশি ভায়োলেন্ট। এটা কিন্তু মদন মিত্রও কিন্তু, সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন জাতীয় রাজনীতিতে, পশ্চিমবঙ্গে কিন্তু মদন মিত্র ওই রকমই প্রভাব ছিল, কিন্তু তখন কিন্তু রিয়াকশনটা এরকম হয়নি। না, তখন কিন্তু মুখ্যমন্ত্রী এরকম রিয়াকশন ছিল না। মুখ্যমন্ত্রী বলেছিলেন তখন যে যদি কেউ অপরাধ করে থেকে থাকে সে দায়িত্ব তার, দলটা না। না, আপনাকে একটা মনে করতে হবে, মুখ্যমন্ত্রী মদন মিত্রের জন্য ময়দানে মিছিল করেছিলেন এবং অনেক কিছু করেছিলেন। গ্রেফতারের দিন আমার মনে আছে নবান্নে প্রেস কনফারেন্স করেছেন মন্ত্রী পদে থাকবেন, মন্ত্রী থাকার সমর্থন ছিল। আজকে কিন্তু সিবিআই এর এই টাইমিংটা মানে পারসেপশন, তুমি বলছো ওই টাইমিংটা খুব সন্দেহজনক, খুব সন্দেহজনক। এটা মনে প্রশ্ন জাগায় এই জন্যই যে একটা মানে হতেই পারে যে সিবিআই সত্যি তদন্ত করে আজকে পেয়েছে, কিন্তু 1.5 বছর ধরে কিছু পেলাম না, আজকে যেই অপোজিশন করছি তখনই পাচ্ছি, এটাই মানুষের মনে প্রশ্ন জাগাচ্ছে। মানে তাপস পালের বাড়িতে রেড হয়েছিল, আমি কালকে বলছিলাম যে 4 এপ্রিল 2015, সেই তথ্যের ভিত্তিতে আমি গ্রেফতার করলাম 2017 দোরগোড়ায় এসে। গৌতম কুণ্ডুকে জেরা করেছে বহুকাল আগে, 1.5 বছর আগে। তার কাছে সেই তথ্য নিয়ে ওরা ঘুমাচ্ছিলেন। না, আমি বলবো যে বিজেপি রাজনৈতিক একটা দৈন্যদশা শুরু হয়ে গেছে, কারণ বিজেপি লোকসভা ভোটের সময় 2014-এ যখন সারদা কাণ্ডকে সামনে এনে বাংলার রাজনীতিকে একটা বিছানোর চেষ্টা করেছিলেন, তখনও কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রায় দিয়েছিলেন। 2016-তে নারদা কাণ্ডের একটা সিডি বিজেপির অফিস থেকে রিলিজ হচ্ছে নতুন বইয়ের মতো,
মানুষকে ভুল বোঝো নেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কুৎসা এবং অপপ্রচার করে বিজেপি এবং তার সাথে মানে জগাই মাধাই যে শব্দটা আমরা ব্যবহার করি, সিপিএম এখন তো নির্বাচন নেই, এখন এটা হচ্ছে কেন? এটা ডিমনিটাইজেশন। একমাত্র নেত্রী ভারতবর্ষের যিনি প্রথম 8ই নভেম্বর যখন মোদী অ্যানাউন্স করলেন, প্রথম টুইট বার্তা যিনি করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি গোটা ভারতবর্ষে একা নেতৃত্ব দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে একদিকে আনতে পেরেছেন। কেন? মানুষের স্বার্থে, মানুষের অসুবিধার জন্য 115 জন মানুষ ডিমনিটাইজেশনে মারা গেল। প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন 30 তারিখ 31 তারিখ, আমি শুনলাম সেখানে তাদের পাশেও ওনার কোনো বক্তব্য নেই, তাদের কোনো সহানুভূতিও পর্যন্ত নেই। অর্থাৎ প্রতি মুহূর্তে উনি এক ভাবেন এক বলেন, এই ধমক চমকের রাজনীতি। আর বিজেপির রাজ্য বিজেপির কিছু নেতা, তারা স্টুডিওর নেতা, তাদেরকে মানুষ চেনে না, বাংলার মানুষ কোনোদিন তাদেরকে চিনতে পারে না, তারা স্টুডিও নেতামি করে এবং বলার জন্য দেখাতে চায় যে হাম বড়। হয় না, মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এটা সত্য। খুব ভালো বলেছেন যে 113 জন নাকি ডিমনিটাইজেশনের জন্য মারা গেছেন। তর্কের ক্ষেত্রে সেটা মেনে নিলেও মনে করিয়ে দিই, এই রোজভ্যালি আর সারদার জন্য হিসেব মতন 130 জন মারা গেছেন। অ্যাটলিস্ট তার জন্য একটা চোখের জল ফেলুন। আর এই পশ্চিমবঙ্গে আর তার সেই সবের জন্য পাপের ফলে আজকে দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে, সিবিআই করছে নির্দিষ্ট তথ্য দিয়ে। এত রাগের কি আছে? সেটা সাহায্য করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমি সব জানি, তাহলে ওনার তো গিয়ে সিবিআইকে সাহায্য করা উচিত। ওই 130 জনের আত্মা শান্তি পাবে। এই বাংলার আমি একটা কথা বলি, এখানে কলকাতা হাইকোর্টের খুব প্রবীণ এবং বিশিষ্ট আইনজীবী আছেন, উনি আমাকে শুধরে দেবেন ভুল বললে। সেটা হচ্ছে যে তদন্ত যখন হয়, যে কোনো ধরনের তদন্ত, তার প্রথম শর্ত হচ্ছে তদন্তটা গোপনে করতে এবং গোপনীয়তা বজায় রাখতে হয় যতক্ষণ পর্যন্ত না আদালতে আমি সমস্ত নথিপত্র পেশ করে অভিযুক্তর বিরুদ্ধে আমি তাকে দোষী সাব্যস্ত করার জন্য সচেষ্ট হচ্ছি। এটাই হচ্ছে তদন্তের প্রচলিত প্রথা আমাদের দেশের। যদি তা না হয় তাহলে সেটা পারফাংটরি ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো একটা গোপনীয়তা বজায় রাখতে হয়। আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি সিবিআই কি কোশ্চেন করেছে, তার কি উত্তর কে দিল, কখন কটার সময় তিনি ভেঙে পড়লেন, প্রথমবার জবাব দিলেন না দ্বিতীয়বার দিলেন, এই যে ডিটেলসগুলো আসছে সংবাদ মাধ্যমে, তাহলে কি এটা যে কেন্দ্রীয় সরকার, আমি বলছি না আমি সংবাদ মাধ্যমকে যখন তদন্ত করেছে না, আমি সংবাদ মাধ্যমকে দোষ দিচ্ছি না, আমি বলছি এটা আমাদের কাজ না, আমি সংবাদ মাধ্যমকে দোষ দিচ্ছি না, আমার বক্তব্যটা অন্য জায়গায়। তাহলে গোপনীয়তা বজায় রাখার কথা যাদের, তাহলে কেন্দ্রীয় সরকার তাদের কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে এমন তো নয় যে এই সমস্ত ইনফরমেশনগুলো প্রেসে পাঠিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী একটা জনমত তৈরিরও একটা প্রচেষ্টা চলছে পাশাপাশি। আপনি বলছেন এটা পলিটিক্যাল গেম। আমি দ্রুত একবার সেন্ট্রাল এভিনিউয়ে চলে যাব কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। যে মুখোমুখি সংঘর্ষের আবহ দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, আমি কৃষ্ণেন্দুর কাছে জেনে নেব এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউয়ের ঠিক কি পরিস্থিতি। কৃষ্ণেন্দু, উত্তেজনা কি কিছুটা প্রশমিত হয়েছে? দেখো সুমন, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কিন্তু বিজেপি কার্যালয়ের সামনে যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত দেখছি বিজেপি কর্মী সমর্থকদের জটলা। এখনো পর্যন্ত বিজেপি কার্যালয়ে রাহুল সিনহা বা অন্যান্য নেতারা রয়েছেন এবং পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত তারা ভিড় হয়ে আছেন, জটলা দেখা যাচ্ছে। এবং যদি আমরা সেন্ট্রাল অ্যাভিনিউর উল্টো দিকটা দেখি, অর্থাৎ বিজেপি কার্যালয়ের ঠিক পিছন দিকটা, সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এবং 8:30 নাগাদ যান চলাচল শুরু হয়েছে এবং 8:30 নাগাদ এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা তার ঠিক একটু আগে এখানে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, আমরা শুরুতেই আমরা দেখেছিলাম যে এখান থেকেই বিক্ষোভ শুরু হয়েছে এবং এখানেই বিক্ষোভ শুরু হয়, গাড়ি ভাঙচুর হয় এবং এখানকার দোকান টোকানের শাটার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। একটা অগ্নিগর্ভ পরিস্থিতির যে ছবিটা দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপর 8:30টার পর থেকেই সেই পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে। এখানকার বিজেপি কর্মী সমর্থকদের এখনো পর্যন্ত জটলা থাকলেও বাইরের যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা চলে গেছেন এবং যান চলাচল 8:30টার পর স্বাভাবিক হয়েছে। সুমন, ধন্যবাদ কৃষ্ণেন্দু। তো এই পার্টি অফিস ভাঙার কালচার আমি আপনাকে আগেও বলছিলাম যে 1100 পার্টি অফিস ভাঙা হয়েছিল দিল্লিতে, আমাদের একটা বিক্ষোভ, সেই বিক্ষোভের প্রশ্নে 1100 পার্টি অফিস, শিলিগুড়িতে পার্টি অফিস ভাঙা হয়েছিল, আমাদের এখানে ভেঙেছিল। আমাকে বলতে দিন, আমি কিন্তু মাঝে একটাও কথা বলিনি, একটু শিষ্টতা আশা করি। ভাঙা হয়েছিল, একটু কারা ভেঙেছিল বলুন। দুটো পার্টি হচ্ছে একই সঙ্গে, দেখবেন এই রাজ্যেও যে রাজ্য সরকারের বিরোধিতা করবে তার বিরুদ্ধে হামলা অথবা মামলা, তার পার্টি অফিসে হামলা অথবা মামলা, এবং গোটা দেশেও দেখবেন যে এই সরকারের বিরোধিতা করবে সাথে সাথে তাকে দেশদ্রোহী বলা অথবা তাকে কালাধনের পক্ষের লোক বলা।
অর্থাৎ হয় আমায় সমর্থন করো এই বুশের মতো, আর তা নইলে তুমি সন্ত্রাসবাদের পক্ষে। এইটাই হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ। এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে কেন্দ্রে যে দল চলছে, পশ্চিমবাংলাতে একই কায়দায় এখানকার শাসক দল চালাচ্ছে। শিলিগুড়িতে আমাদের পার্টি অফিস ভেঙেছে, একেজি ভবনে গিয়ে আরএসএস হামলা করেছে, আলিমুদ্দিনে গিয়ে আরএসএস হামলা করবার চেষ্টা করেছে। ফলে এই কালচারটাকে তো বন্ধ করতে হবে। আরে গণতন্ত্র কিসের যদি আমার ডিসেন্ট করবার অধিকার না থাকে, আমার যদি প্রতিবাদ জানানোর অধিকার না থাকে? আরে 10টা মত থাকবে, সেজন্যই তো গণতন্ত্র। এই 10টা মতের থেকে মানুষের মতামত নেওয়া হবে, এর জন্যই তো গণতন্ত্র। সেসব কিচ্ছু মানা হবে না, সেসব কিচ্ছু মানা হবে না, অবাধ লুটপাট চলবে। আমি কিন্তু মাঝে বলিনি, আমি মাঝে কিচ্ছু বলিনি, কিন্তু এত মানুষকে মেরেছে, এখান থেকে বোঝা যাচ্ছে আসলে ট্রেনিংটা অসহিষ্ণুতা। এই যে মাঝখানে যে কথা বলা, মাঝখানে কিন্তু মাঝখানে মন্তব্য কিন্তু আমি করিনি, এটা শিষ্টতা বিরোধী। এই ভয়ঙ্কর একটা দুষ্ট শক্তি এই মুহূর্তে আমাদের এখানে আছে, যার বিরুদ্ধে বলে খালি ডায়েরি দেখিয়ে তারা, ওনাদের তো প্রপস দরকার হয় এখন পার্লামেন্টে, হাড়ি, ঝ্যাটা, কালো চাদর। একবার একটা প্রপস নিয়েছিলেন সিনেমার প্রপস, লাল ডায়েরি, আমার তো আমারই ডায়েরি, ওনারা লাল ডায়েরি নিয়ে সবাই ভেবেছিলেন সারদার লাল ডায়েরি, সেইটাতে ওটা মোদির লাল ডায়েরি। সিপিএম কে তারপরে লাল ডায়েরির পরে ফোন করলে ইয়েচুরিকে, আমরা যে লাল ডায়েরি খুব দেখাচ্ছিলাম, সেই লাল ডায়েরিটা হচ্ছে সাহারার লাল ডায়েরি, বিড়লার লাল ডায়েরি, যে ডায়েরি ইনকাম ট্যাক্স দপ্তর উদ্ধার করেছে, এবং সেই ডায়েরির মধ্যে নরেন্দ্র মোদীর নাম পাওয়া গেছে। বিভিন্ন দফায় কোটি কোটি টাকা তাকে দেওয়া হয়েছে বলে, যেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট বাতিল করে খারিজ করেনি, সুপ্রিম কোর্ট একদম বাতিল করেছে, ফিকটিসাস ডকুমেন্ট বলেছে। এই যে আমি দ্রুত একবার দেখে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এরপর আরো অনেককে ডাকা হবে। সিবিআই সূত্রেরও তাই খবর যে এরপর আরো অনেককে ডাকা হতে পারে। রাজনৈতিক প্রতিহিংসা আমরা জানি না, কিন্তু কাদের ডাকা হতে পারে কি বলছে তথ্য। তাপস পালের পর গোলাপের কাঁথায় আটকে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি মামলায় মঙ্গলবার তাঁকেও গ্রেফতার করল সিবিআই। কিন্তু সিবিআইয়ের তালিকা কি এই দুজনেই শেষ হবে? গোয়েন্দাদের একটি সূত্র বলছে না। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে দফায় দফায় জেরা করে আরো অনেক রাজনৈতিক নেতার নাম মিলেছে, যারা প্রভাব খাটিয়ে রোজভ্যালি থেকে বিস্তর সুযোগ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। এই নেতারা কারা? সিবিআই সূত্রে দাবি, তালিকার প্রথম নাম এক প্রভাবশালী মন্ত্রীর। গোয়েন্দারা জানতে পেরেছেন তার সঙ্গে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। গৌতম কুণ্ডুর কাছ থেকে তিনি টাকাও পেয়েছেন, এমনকি রোজভ্যালি কর্ণধারকেও এই মন্ত্রীর বাড়িতেও দেখা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, নাম উঠে এসেছে এক বিধায়কের। অভিযোগ, তিনি রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছেন, আবার রোজভ্যালির ব্যবসা ছড়াতে সমস্ত রকম সাহায্য করেছেন। তালিকায় রয়েছেন এক সাংসদ। সিবিআইয়ের দাবি, যাঁর ব্যবসায় রোজভ্যালি পরোক্ষভাবে টাকা লাগিয়েছে। তদন্তে আরেক সাংসদেরও নাম উঠে এসেছে, যিনি 7 কোটি টাকার বিনিময়ে দিল্লিতে শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীদের কাছে রোজভ্যালির হয়ে তদবির করেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি দলবদল করে শিরোনামে আসা এক নেতাও স্ক্যানারে রয়েছেন। অভিযোগ, তিনি বহুবার রোজভ্যালির কাছ থেকে চেকে টাকা নিয়েছেন। আরেক দলবদলী নেতা গৌতম কুণ্ডুকে রাজারহাটের জমি কিনতে সাহায্য করেন। আতশ কাচের তলায় রয়েছেন এক প্রাক্তন মন্ত্রী। অভিযোগ, তিনি রোজভ্যালি থেকে প্রচুর সুযোগ সুবিধা নিয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, 2011 সালে বিধানসভা ভোটের সময় একটি দলের প্রচারে টাকা ঢালেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। তার সঙ্গে যোগাযোগের দায়িত্ব ছিল সেই দলের এক প্রভাবশালী সাংসদের। বর্তমানে এক মন্ত্রীকেও বিভিন্ন সময় গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। মন্ত্রী বিধায়কের পাশাপাশি নাম উঠে এসেছে উত্তর 24 পরগনার এক পুর প্রধানের। তিনি এলাকার উন্নয়নের জন্য প্রভাব খাটিয়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রে দাবি, সুযোগ সুবিধার আশায় রাজনৈতিক নেতাদের আশেপাশে ঘুরঘুর করার প্রবণতা গৌতম কুণ্ডুর দীর্ঘদিনের। তদন্তে উঠে এসেছে, বাম আমলে দক্ষিণ 24 পরগনার ব্যবসা ছড়াতে গৌতম কুণ্ডু সেখানকার এক প্রভাবশালী নেতার সাহায্য নেন। আরেক নেতাকে তো রোজভ্যালির কর্মী সম্মেলনেও দেখা গিয়েছে। আপাতত 2 সাংসদের গ্রেফতারি, পরে একে একে সবার বিরুদ্ধে মজুদ তথ্য প্রমাণী খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এদের প্রত্যেককেই তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই নর্ডাস এলইডি লাইটিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড ব্রাইটনেস। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। চোকো ক্রেজি হামসফার, রাজা ওয়েফিজ, রুদ্রাণী চক্কি ফ্রেশ আটা, স্বাদ ও শক্তির মেলবন্ধন।